বিয়ের পর আমি আমার স্বামীর টাকায় পড়ালেখা করি, এটা আমার শ্বশুর শাশুড়ি কখনোই চাইতেন না। কিন্তু আমার স্বামী আদনান আমাকে লেখাপড়া করায়, এটা আমার শাশুড়ি কেন জানি মেনে নিতে পারেন না। সুযোগ পেলেই আমার পড়াশোনা নিয়ে কটু কথা শোনাবে, আমাকে অপমান করবে। তারা কেন এমন করে সেটাও আমার অগোছালো মস্তিষ্কটা আজ করতে পারে না। আমি শুধু সবকিছু মুখ বুঝে সহ্য করি, প্রতি উত্তরে কোনো জবাব দেই না, কারণ আমার কথার পিঠে কথা বলা নিষেধ আছে। আদনান আমাকে এসব বিষয়ে সবসময় চুপ থাকতে বলেছে। আর যাই হোক না কেন, আমি যেন তার বাবা মাকে কখনো কিছু না বলি যেটাতে তারা কষ্ট পেতে পারে। তাই আমি তাদের এত অপমানজনক কথা শোনার পরেও চুপ করে দাঁড়িয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হলো না। পরদিনও বাসায় পাশের বাসার ভাবি আর তার ছোট বোন ছিল। তখন আমি ভার্সিটি থেকে বাসায় আসছি কেবল। আমাকে দেখে আমার শাশুড়ি সবার সামনে আমাকে উদ্দেশ্য করে বলল, ওই যে আমাদের মডার্ন বউ চলে এসেছে, বিয়ের পরও নাকি তার লেখাপড়া করতে হবে, ক্লাসে না গেলে নাকি তার পেটের ভাত হজম হয় না, নিজের চেহারাটা বাইরে সবাইকে দেখাতে হবে। আমার ছেলে কি দেখে যে এই মেয়েটাকে ঘরে নিয়ে এসেছিল আমার মাথায় ধরে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম, অনেক ইচ্ছা করছিল কথাগুলোর জবাব দিই, কিন্তু আদনানের সেই কথাটা মনে পড়ায় কিচ্ছু বলতে পারলাম না। তানিশা ভাবি আর তার বোন আমার দিকে একটু তাকিয়ে হাসলো। আমি আবার তাদের এড়িয়ে ঘরের ভেতর চলে যেতে চাইলাম। আমার শাশুড়ি আবারও এগিয়ে এসে আমার পথ আটকে দিয়ে তখন বলল, দুপুরের রান্না করবে কে? বাড়ির সবাই যে না খেয়ে আছে সেদিকে কি কারো খেয়াল আছে? আমরা তো কলেজ যাওয়ার জন্য কাউকে বউ করে আনিনি, রান্না বান্নাও তো করতে হবে। আদনান দুপুরে লাঞ্চ করতে এসে ফিরে গেছে। আমার ছেলেটার টাকাতেই তো ভাত কাপড় পাচ্ছ, লেখাপড়াও করছো। আমাদের কথা না হয় বাদই দিলাম, যে স্বামী তোমার কথায় উঠে বসে তোমাকে তোমার কথায় লেখাপড়া করাচ্ছে, সেই স্বামীকেই না খাইয়ে রাখা শুরু করলে নাকি? আমার কথাগুলো সহ্য হলো না, মনে হলো ভেতরটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। আমি আর আদনানের কথাটা মনে রাখতে পারলাম না। আমি প্রথমবারের মতো আমার শাশুড়ির মুখের উপর বললাম, আপনি চাইলেই তো রান্না করে খাওয়াতে পারতেন আপনার ছেলেকে। এতই যদি দরদ থাকতো তাহলে রান্না করে খাওয়াতেন। আপনার মেয়ের জামাই আসলে তো ঠিকই রান্না করে খুব যত্ন করে খাওয়ান, কত রকমের খাবার রান্না করেন তার হিসাব থাকে না। অথচ যে আপনাকে ভাত কাপড় দিচ্ছে, থাকতে দিচ্ছে, তার জন্য একটা দিন কষ্ট করে রান্না করতে পারলেন না। আবার আমাকে যা নয় তাই বলছেন। কই, আপনার মেয়েরও তো বিয়ে হয়েছে, সেও তো পড়াশোনা করছে, তাকে নিয়ে তো কোনো আলোচনা করেন না। আমাকে নিয়ে আপনারা তো সমস্যা কেন? আমি আপনার মেয়ে না, আপনার ছেলের বউ, এটাই তো কারণ, তাই না? নিজের মেয়ে হলে কি এভাবে বলতে পারতেন? পরক্ষণেই নিজের গালে থাপ্পড়ের শব্দ শুনতে পেলাম। বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বাবা মা বুঝি কখনো শেখায়নি? আমার মুখের উপর কথা বলে। আদনান আসুক, তারপর তোমার বিচার করব। এখন যাও, রান্নাঘরে ঢুকে আমাদের সবাইকে উদ্ধার করো। সবার সামনে যখন আমার শাশুড়ি আমার গালে থাপ্পড় মেরে কথাগুলো বলল, তখন নিজের অজান্তেই চোখের কোণে এক ফোঁটা জল অনুভব করলাম। রান্নাঘরে বসে রান্না করছি আর ভাবছি বিয়ের আগের দিনগুলো কত সুন্দর ছিল, কত মুগ্ধতা ছিল দিনগুলোতে। আদনান আমার জন্য কত কি করেছে। বিয়ের আগে সে আমাকে কথা দিয়েছিল বিয়ের পর আমার লেখাপড়ার কোনো সমস্যা হবে না। তার কথায় পড়াশোনা শেষ হওয়ার আগেই বিয়ের পিড়িতে বসেছিলাম। সে তার কথা রাখলেও এখন কেন জানি আমার এই সংসার জীবনকে অসহ্য মনে হয়। সকালে রান্না করে ক্লাসে যাওয়া, ক্লাস শেষ করে এসে আবার রান্না করা। এখন মনে হয় মেয়েদের জন্মই হয়েছে বোধহয় রান্নাঘরে চুলা খোঁচানোর জন্য। তাদের লেখাপড়া শেষ করে বড় কোনো কিছু করার অধিকার নেই। আর সবচেয়ে বড় কথা, আমি আমার শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারিনি। অনেক চেষ্টা করেছি তাদের মনে জায়গা করে নেওয়ার জন্য, কিন্তু পারিনি। হয়তো বা আগে থেকেই তারা আমাকে পছন্দ করতেন না, তাই তাদের প্রতি আমার ভালোবাসাটাকে তারা গ্রহণ করতে পারেন না। এর অবশ্য কারণও আছে। আদনানের অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল তারা, কিন্তু সে তার বাবা মায়ের ঠিক করা মেয়েটাকে বিয়ে না করে আমাকে বিয়ে করেছে। তাদের ধারণা আদনানকে আমি আমার রূপের জালে ফাঁসিয়ে বিয়ে করেছি। রাতে যখন ফ্রেশ হয়ে আমি ঘুমোতে গেলাম, আদনান আমাকে বলল, দুপুরে কাজটা তুমি একদম ঠিক করনি, বড়দের সাথে এভাবে কথা বলা তোমার উচিত হয়নি। আর সবচেয়ে বড় কথা, তারা আমার বাবা মা, আমার জন্মদাতা। বাবা মায়ের অপমান কোনো ছেলেই সহ্য করবে না, আমিও করব না। তখন আমিও বললাম, তুমি আমার কথাটা শোনো আগে কি হয়েছিল, তারপর না হয় যা বলার বলবে। তোমার মা আমাকে সবার সামনে যাতা বলেছিল, আমার সহ্য হয়নি, আর আমি ভুল কিছু বলিনি। তখন আদনান ধমকের সুরে বলল, বাহ, আমার মুখের উপরও কথা বলছো দেখছি। আমি মায়ের কাছ থেকে সব শুনেছি, তোমার কাছ থেকে আবার শুনতে হবে না। একটা কথা মনে রাখবে, আমার বাবা মায়ের উপরে কেউ নেই। তুমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবে। বিয়ের পর এই প্রথম আদনান আমার সাথে এমন রাগান্বিত হয়ে ধমকের সুরে কথা বলল। আমি তার এমন ব্যবহার দেখে অবাক হলাম। আমিও কিছুটা রাগান্বিত কণ্ঠে বললাম, তোমার মা তোমাকে তো সবকিছু বলেছে, তাহলে তো এটাও বলেছে আমার গায়ে সে হাত তুলেছে। তখন আদনান বলল, মা তোমার বয়সে বড়, গুরুজন, ছোটরা ভুল করলে তো শাসন করবেই। তুমি এখন মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। আমি মাকে বলেছি তুমি ক্ষমা চাইবে। তখন আমি আদনানকে বললাম, আমি কোনো ভুল করিনি, তাহলে ক্ষমা কেন চাইবো? আমি পারবো না এটা করতে। তোমার মা বাবা আমাকে দেখতে পারে না, বিয়ের পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে। তোমাকে কখনো বলিনি, কিন্তু আজ না বলে পারলাম না। তুমি নিজের বাবা মায়ের খেয়াল রাখতে গিয়ে নিজের বউকে ভুলে গেছো। সবসময় শুধু আমার দোষ খুঁজে বেড়াও তুমি। কখনো কি জানতে চেয়েছো তোমার বাবা মা আমার সাথে কেমন ব্যবহার করে? শুধু কি শাশুড়ি বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে, বউ শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে না? আমার কথাগুলো শুনে আদনান কিছু বলল না, তবে আমি বুঝতে পারলাম আমার কথাগুলো তার ভালো লাগেনি। সত্য কথা তেতো হয়, তাই কারো ভালো লাগে না, সেটা আজ বুঝলাম। কিছু সময় চুপ করে আদনান বলল, তার মানে তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে না? আমি সোজাসুজি বললাম, না, কখনোই না।
কোনো ভুল না করে কারো কাছে ক্ষমা চাইতে পারবো না আমি। প্রতি উত্তরে আদনান যে কথাটা বলল সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কখনো ভাবিনি তার মুখ থেকে এমন কিছু শুনতে হবে আমাকে। সে তখন বলল, ঠিক আছে, তোমার সব কথা আমি মেনে নিলাম। যেহেতু মায়ের কাছে ক্ষমা চাইলে তুমি ছোট হয়ে যাবে, সেহেতু তোমাকে ক্ষমা চাইতে হবে না। কাল থেকে তুমি আর ভার্সিটিতে যাবে না, তোমার লেখাপড়া পুরোপুরি বন্ধ। আশা করি আমার এই কথাটা অন্তত রাখবে, আর না রেখে কোনো উপায়ও নেই তোমার। কথাগুলো বলে দিয়ে আদনান ফ্রেশ হতে চলে গেল। আদনানের কথাগুলো শুনে আমার বিশ্বাস হচ্ছিল না কথাগুলো যে সেই বলেছে, কিন্তু বিশ্বাস করতে হবে, কারণ এটা বাস্তব। সে আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেছে। আমি এতক্ষণ কিছুটা হোক শুকিয়ে গেলাম। এবার আমার হুঁশ হলো, এই কথাটা এভাবে মেনে নেওয়া যাবে না, আমার আদনানকে বোঝাতেই হবে। আমি ছুটে গেলাম ওয়াশরুমের দিকে। আদনান ফ্রেশ হয়ে বের হতেই ওকে ওয়াশরুমের সামনে হাত ধরে বললাম, কি বলছো, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমার ফাইনাল ইয়ার চলে এখন, কিছুদিন পর আমার অনার্স শেষ হবে, আর তুমি বলছো পড়ালেখা বন্ধ করতে? তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে এ কথা কিভাবে বলতে পারলে? তখন আদনান বলল, আমি অনেক ভেবেচিন্তেই বলেছি। আমি চাই না তোমার পড়ালেখার কারণে আমাদের সংসারে কোনো অশান্তি সৃষ্টি হোক। যেহেতু আমার বাবা মা চায় না তাদের ছেলের বউ পড়ালেখা করুক, তারা চায় সংসারই হোক, তাই তুমি কাল থেকে আর ভার্সিটি যাবে না, ঘরের কাজেই মনোযোগ দেবে। আর পড়ালেখা করে কি করবে? এমন না তো যে চাকরি করবে। আমি তো তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে চিন্তা করতে হবে না। তাই সংসারের শান্তির জন্য হলেও তুমি কাল থেকে আর ভার্সিটি যাবে না। আমি অনেকটা অভিমান করে বললাম, যদি ভার্সিটি না চাই তাহলে কি করবে? তখন আদনান বলল, আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হব। আদনানের শেষ কথাটা আমার বুকে তীরের মতো বিঁধল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও কি আমার সেই আদনান যে আমাকে কথা দিয়েছিল আমার লেখাপড়ার কোনো ক্ষতি হবে না, আমাকে আশ্বাস দিয়েছিল আর কেউ আমাকে সাপোর্ট না করলেও সারা জীবন আমার পাশে থাকবে? তবে কি সে বদলে গেল, নাকি আমারই দোষ? ওকে বিশ্বাস করে ভুল করেছি কি? পরদিন সকালবেলা আমি ঘরের ভেতরে ঢুকলাম। ভেতরে গিয়ে দাঁড়াতেই আমার শ্বশুর মশাই বলল, আবার কি কোনো ক্লাস আছে নাকি পরীক্ষা আছে? এখনো সকালের জল খাবার পাইনি। আমি কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতেই মাথা নিচু করে বললাম, চায়ের পানি বসিয়ে রেখেছি, চাটা হয়ে গেলেই আপনাকে নাস্তা দিচ্ছি। আমার শাশুড়িমা বললেন, এটা বলতে নিশ্চয়ই এখানে আসুনি। আমি এবার আমার শাশুড়ি মায়ের পা জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে শুধু বললাম, আমাকে ক্ষমা করে দিন মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কোনো দিন আপনার মুখে মুখে কথা বলবো না। আমার শাশুড়ি মা শ্বশুরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলেন। মা, দয়া করে আমার লেখাপড়াটা বন্ধ করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, এখন থেকে রান্নাঘরের কোনো কাজে আমি ফাঁকি দিব না। আমার যত ক্লাস পরীক্ষায় থাকুক না কেন, আমি আগে বাসার সব কাজ করে দেব, তারপরে বাহিরে যাব। আপনার পায়ে পড়ি মা, পড়ালেখা বন্ধ করবেন না। আমার শাশুড়ি মা ভেতরে ভেতরে বেশ খুশি হলেন, সেটা আমি বুঝতে পারছি। সারা রাত ধরে চিন্তা করেছিলাম, কাল আমি যদি ডিভোর্স হয়ে বাপের বাড়ি চলে যাই তাহলে বাবার মান সম্মান থাকবে না। আর এখনো আমার লেখাপড়া শেষ হয়নি। এরকম অবস্থায় আমার ভালো চাকরি পাওয়া সম্ভব না, তাছাড়া বদনাম রটে যাবে সমাজে। তাই শুধুমাত্র পড়ার স্বার্থে আদনানের কথা মেনে নিয়ে আমার শাশুড়ি মায়ের কাছে হার মানলাম। থাক না, আমি তো ছোট। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় আমার কি করা উচিত ছিল? আমার মতো আপনারাও যদি নারীদের লেখাপড়ায় সাপোর্ট করে থাকেন, যদি মনে করেন মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত, তাহলে অবশ্যই আমার জন্য একটা কমেন্ট করে যাবেন। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।